বাড়িতে কোনো উৎপাদ নেই। কালকে তোমাদের ডাকিনি। चलो नीचे बैठ जाओ, नीचे बैठ जाओ। हाँ यू कट वापस है। बच्चे होते हम भी अगर बच्चे होते हमारा होता हमलू डमलू खाने को मिलते लड्डू। हैप्पी हैप्पी बर्थडे टू यू। 3 PM let's go हिमे बोले बोले बोले। জন্মদিন না না, এখানে আলাপ হয়নি। ও মর্নিং ওয়াক করার লোক নয়, এখানে অনেকেই আসে। উনি আমাদের পুরনো পার্টি কর্মী, আমার চেয়ে পুরনো। উনি 12 সালে রাজনীতিতে এসেছেন, আমি এসেছি 15 সালে। তো সেরকম তা নয়, সবার সঙ্গে দেখা হয়, দেখা সাক্ষাৎ হতো, আমার বাড়িতেও এসেছেন। তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে, আর সেটা হয়েও গেছে যথাসময়। সেজন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না, বিয়ে হওয়ার যখন তখন হবে। দাদা, এর মধ্যে আজকে আপনি খড়গপুর চলে যাচ্ছেন ওবেলা, অবশ্যই নিজস্ব ক্ষেত্র এবং সেখানে আপনার যে কাজগুলো সেগুলো আজকে থেকেই আপনি আবার শুরু করে দিচ্ছেন। এরপরে দলের মধ্যেও একটা চাপানুতর ছিল, দিলীপ ঘোষকে আমরা আগের ফর্মে আবার দেখি। দেখুন, পরিস্থিতি যাই হোক, পরিস্থিতি পাল্টায়। যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না, লোকে তাকেই মনে রাখে। তো পরিস্থিতি পাল্টাবে, কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না। এই মুহূর্তে যে সময় আপনার বিয়ে নিয়ে হঠাৎ করে আপনিও বলছেন সব মিডিয়াতে এই মুহূর্তে সব থেকে বড় চর্চার টপিক হয়তো আপনার বিয়ে, কিন্তু সেই সময় রাজ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি। কখনো মুর্শিদাবাদের অশান্তি, কখনো চাকরি হারা শিক্ষকদের কান্না, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও সেই দিলীপ ঘোষকে সেই পুরোনো ফর্মে সেই বিষয়গুলো দিলীপ ঘোষ প্রথম থেকে আছে। আমি রামনবমী উপলক্ষে 10 দিন বাইরে ছিলাম, দক্ষিণ থেকে উত্তরবঙ্গ। তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালি, টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ। খালি 2 দিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম, তাও এখানে নববর্ষের মিছিল করেছি। 13 তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে। তো কালকে পরশু বাড়িতেই ছিলাম, লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল। আর আজকে জন্মদিন আছে, দুপুর অবধি এই পালন হয়ে যাবে, যেটা ব্যক্তিগত। আপনারা জানেন লোকেরা বড় বড় হল নিয়ে, স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে, খরচা করে। আমি খোলা মাঠে করি, আর লোকের রাত্রেবেলা কেক কাটে, আমি ভোর 6টায় কেক কাটলাম। এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ। এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে নিজের রাজ্যের মধ্যে এতদিন দেশে কাশ্মীর থেকে উদ্বাস্তু হয়ে হিন্দুরা সারা দেশে গেছিলেন, এখন রাজ্যের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায়, এরপরে অন্য রাজ্যে চলে যাবেন। কারণ এখানে যদি জীবনের মান সম্মানের সুরক্ষা না থাকে, মানুষ কি করবে? মমতা ব্যানার্জি এখানে ওখানে যাচ্ছেন, ঘুরছেন, গল্প করছেন, উল্টো দিকে যাচ্ছেন, ইমামদের সঙ্গে দেখা করতে পারছেন। আর এই ইমামরা যাদেরকে তাড়িয়ে দিয়েছে, ঘরহারা করেছে, তাদের সঙ্গে দেখা করার সুযোগ নেই ওনার কাছে। এমনকি মিডিয়াকে যেতে দিচ্ছে না, আমাদের লোকেদের ত্রাণ দিতে দিচ্ছে না, আর তারা খেতে পাচ্ছেন না, থাকার ব্যবস্থা নেই, বাচ্চা কাচ্চা নিয়ে হাহাকার করছেন। বাড়িতে গরু ছাগল রেখে দিয়ে গেছেন, কবে ফিরতে পারবেন ঠিক নাই, আর তাদের প্রতি আমার কোনো সমবেদনাই নেই।
রাজ্যপাল এনসিডব্লিউ যারাই গেছে, যারা শরণার্থীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য, তারা প্রত্যেকের কাছে দাবি করছে যে বিএসএফ ক্যাম্প করতে হবে। মুখ্যমন্ত্রী কি এ রাজ্যের যারা হিন্দুদের জন্য, রাজ্যপাল এর আগেও পীড়িতদের সঙ্গে দেখা করেছেন বিভিন্ন সময়ে, এবারও গেছেন, উনি ওনার দায়িত্ব পালন করেছেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যার হাতে আছে মমতা ব্যানার্জি, তার দিক থেকে কোনো সেরকম পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আজকে বিএসএফ, আমি যেদিন গন্ডগোল শুরু হয় 11 তারিখ জুম্মার সময়, আমি মালদা থেকে আসছিলাম, আমাকে পুলিশ আটকে ওখানেই একটা গেস্ট হাউসে বসিয়ে রাখে যে ক্লিয়ার হলে যাবেন। রাত 9টার পরে, 9:30 পরে ওখান থেকে বেরিয়েছি আমি। ততক্ষণ 4টের পর থেকে আমার কাছে ফোন আসতে আরম্ভ করে, বিএসএফ চাই। ধুলিয়ান, সাজির মোড়, ডাক বাংলো, যেখানে যেখানে হিংসা হয়েছে, শমশেরগঞ্জ, যে বিএসএফ পাঠান। আমি ডিআইজির সঙ্গে আমার পরিচয় ছিল, আগে দেখা করেছিলাম, দেখা করে পরিস্থিতি জানাতাম আমি, যেহেতু সেন্ট্রালের হোম স্ট্যান্ডিং কমিটিতে আমি ছিলাম। তো ওনাকে আমি ফোন করলাম যে এরকম ব্যাপার, এবং যে জায়গা থেকে ফোন আসছে আমি হোয়াটসঅ্যাপে সব নাম পাঠালাম, বলে হাম ভেজ রে হ্যাঁ। 6টার পরে ওখান থেকে বিএসএফ ঢোকে মালদার দিক থেকে, আস্তে আস্তে ক্লিয়ার করে। আর পুলিশ আমাকে আসতে দিচ্ছিল না। আমি বিএসএফ সঙ্গে কথা বললাম যে বন্ধ হয়েছে কিনা ঝামেলা, বলে হ্যাঁ বন্ধ হয়েছে, টেনশন আছে। আমি 9:15 পরে বেরোলাম ওখান থেকে। আর যখন দেখতে দেখতে ধুলিয়ান, হাজির মোড়, শামশেরগঞ্জ দিয়ে আসছি, তখন আগুন জ্বলছে, দোকান ভেঙা হয়েছে, গাড়ি জ্বলছে দুই দিকে, সে ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু মমতা ব্যানার্জি তখন না বিএসএফ ডেকেছেন, না পুলিশ স্পেশাল ফোর্স পাঠিয়েছেন, মানুষকে পুরো এই ভেড়িয়াদের হাতে ছেড়ে দিয়েছিলেন। পরের দিন আমাদেরকে কোর্টে যেতে হয়, শুভেন্দু অধিকারী কোর্ট থেকে অর্ডার নিয়ে আসেন, তখন অফিসিয়ালি বিএসএফ সব জায়গায় যায়। এখন যদি বিএসএফ পুলিশের কাজ করবে, থানার চেয়ে জায়গায় জায়গায় পোস্ট বসাতে হয়, তাহলে পুলিশ আছে কেন, সরকার আছে কেন? তাহলে তো আমরা যেটা দাবি করছি 355 বা 356, ওটাই লাগু করা হোক, মানুষের ওতেই ভরসা আছে। তিল করে যারা বাড়িঘর তৈরি করছে তাদের সেই বাড়িঘর ভেঙে দিচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। হিন্দুদের বাঁচতে কি এবার এই মুহূর্তে অস্ত্র? 11 তারিখ হিংসা হলো, 12 তারিখ হলো, 13 তারিখ সকালেও বেছে হিন্দুর দোকান পোড়ানো হয়েছে। আপনাদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না, খবর আসছে না, আমাদের কাছে ফোন আসছে যে 4টে দোকানের মধ্যে একটা হিন্দুর দোকান ছিল, সেটাকেই বেছে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে চলছে সাম্প্রতিক হিংসা, হিন্দুরা কি অপরাধ করেছে? পুরো মুসলিম জিহাদিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে রাস্তায়, লুটপাট করে খাও, কেউ রোকটোক করছে না। আমরা দেখেছি ওই বাপ বেটাকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে, গোটা গায়ে, লোকে পশুকে হত্যা করে না, কুপিয়ে কুপিয়ে রাস্তায় তড়পাচ্ছে, গা থেকে জলের মতো রক্ত বেরিয়ে যাচ্ছে, মারা গেছে, কেউ বাঁচাবার জন্য নেই, ভয় পালিয়ে গেছে সবাই। কি চলছে এটা? এ তো সিরিয়াতে, আফগানিস্তানে, পাকিস্তানে এরকম হয় না। তারপরে মমতা ব্যানার্জি মানুষকে মিথ্যা কথা বলে শোক বাক্য দিচ্ছেন, নিজের গদি বাঁচাবার চেষ্টা করছেন। বাবা